শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি তৌফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, আশ্বিনের এই সন্ধ্যায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী হাত বাড়িয়ে দাও, এনটিভি হাইলাইটস এবং নাট্যকার ও লেখক ইফফাত আরেফিন তন্নির সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে শিল্পী মনজুরুল করিমের ইপক শিরোনামে একক চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 14 অক্টোবর পর্যন্ত। ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী হামিদুজ্জামান খানের একক চিত্রকলা প্রদর্শনী অফ নেচার বোর্ডস অ্যান্ড ফেসেস। প্রদর্শনী প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় চলবে 30 অক্টোবর পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। শুভ সন্ধ্যার এবারের আয়োজন হাত বাড়িয়ে দাও। শুভ সন্ধ্যায় হাত বাড়িয়ে দেওয়ার আবেদন দেখে আপনারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে পাঠানো একটি মানবিক সাহায্যের আবেদন। নোয়াখালী কোম্পানিগঞ্জের মোহাম্মদ জয়নাল আবেদিন ব্রেনের জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে তাকে সুস্থ করে তুলতে হলে দ্রুত চিকিৎসা করাতে হবে। চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন, যা দরিদ্র জয়নাল আবেদিনের পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই তার পরিবার চিকিৎসার জন্য দেশের সকল হৃদয়বান মানুষদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। মোহাম্মদ জয়নাল আবেদিনকে বাঁচাতে এগিয়ে আসুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। সাহায্য পাঠানোর ঠিকানা মোহাম্মদ জয়নাল আবেদিন, সঞ্চয় হিসাব নম্বর 3800-210-012-4629, সোনালী ব্যাংক লিমিটেড, বসুরহাট শাখা, কোম্পানিগঞ্জ, নোয়াখালী। মোবাইল ফোন নম্বর 018-78-83-3251। দেখছিলেন হাত বাড়িয়ে দাও। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভি রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6টা 45 দেখবেন ধারাবাহিক নাটক স্টোরি বোর্ড। না তো ভাইয়া, আমি কোনো মিথ্যে কথা বলিনি তো। তুই মিথ্যে কথা বলিসনি? তোর ইউনিভার্সিটি তো খোলা, বন্ধ তো না। রাত 8টা 20 দেখবেন মেজবাউদ্দিন সুমনের রচনায় নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার। না, তেমন কোনো কষ্ট হয়নি, জাস্ট ট্রেনটা একটু লেট ছিল। যাও, তুমি তাহলে এক কাজ করে হাত মুখ ধুয়ে নাও, আমরা পরে কথা বলি। হ্যাঁ চলো। রাত 9টায় প্রচার হবে ইভান সাইডের উপস্থাপনায় জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে। মনে পড়ে তাই হাতটা বাড়াই, বন্ধু তোমারই খোঁজে। রাত 9টা 40 প্রচার হবে গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার। আমাকে কিন্তু তুই জানাস যে তোর কলিগ তোকে কি নাস্তা করালো? বললো একটা স্পেশাল কিছু খাওয়াবে। শোন না রুবা, আমি কিন্তু অনেকটাই গেস করতে পারছি যে তোর কলিগ তোকে কি নাস্তা করাবে। গরুর কালো ভুনা আর পরোটা। রাত 11টা 30 সরাসরি সম্প্রচার হবে জোনায়েদ বিন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি নাট্যকার ও লেখক ইফফাত আরেফিন তন্নি। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? এই তো জি, ভালো আছি। তো লেখালেখি নিয়ে তো নিশ্চয়ই অনেক ব্যস্ত সময় কাটছে। তো বর্তমানে কি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন? বর্তমানে আসলে সিরিয়ালের স্ক্রিপ্টের কাজ চলছে। এছাড়া আমি আরেকটা যেটা আপনার নাটক না, উপন্যাস বলা যায়, আচ্ছা,
ওটা অনেক আগেই শুরু করেছিলাম, ভাবছি ওটাও আবার শুরু করব। এছাড়া একটা ফিল্মের স্ক্রিপ্টের কাজ বেশ কিছুদিন ধরেই চলছে। তাহলে উপন্যাস নিয়ে যে কাজটা করছেন সেটা কি হচ্ছে, মানে উপন্যাস ভিত্তিক কোনো নাটক হচ্ছে না কি হচ্ছে সেটা? না, ওটা একেবারেই উপন্যাসই হচ্ছে। আচ্ছা আচ্ছা। এছাড়াও ঈদে আপনার বেশ কিছু নাটক গিয়েছে, প্রায় 9-10টার মতো। তার মধ্যে উল্লেখযোগ্য নাটকগুলো সম্পর্কে একটু আমরা জানতে চাচ্ছি। ঈদে 9টা নাটক গিয়েছে বলতে, তার মধ্যে একটা যেমন সিরিয়াল ছিল, আচ্ছা, সেটা 1 ঘন্টার 7টা এপিসোড নামটা ছিল, শুনি আমরা। নীলের বৌরাশি আচ্ছা, ওটার নাম ছিল। তো ওটা প্রত্যেকটা নাটকেরই এক একটা আলাদা আলাদা গল্প ছিল। ওটাতে অভিনয় করেছিলেন জাহিদ হাসান, পরিচালনা উনি করেছেন। আচ্ছা, আর বাকি নাটকগুলো? বাকি নাটক একটা ছিল তপু খান ডিরেকশন দিয়েছিলেন, ওটাতে আফজাল হোসেন আর পিয়া নামে আর একটা নতুন অভিনেত্রী কাজ করেছে, ওটার নাম ছিল পুতুল পুতুল। আচ্ছা, আর একটা ছিল ওটার নাম হচ্ছে মানে নীলাভ আপনার এক একটা নাটক আসলে এক একটা থেকে ভিন্ন বলা যায়। হ্যাঁ, আচ্ছা, ওটাতে কাজ করেছিলেন তৌকির আহমেদ, মেহজাবিন, আনিসুর রহমান মিলন। আচ্ছা আচ্ছা ওটা ডিরেকশন ছিলেন জয়নিকা চৌধুরী। আচ্ছা, মানে বেশ কিছু নাটকই ছিল। হ্যাঁ। তো এইসব নাটক তো আছে, এছাড়া আমরা আপনার কাছ থেকে এনটিভিতে বেশ কিছু জনপ্রিয় নাটক পেয়েছি, যেমন রমিজের আয়না, ভালোবাসা চতুষ্কোণ, ইট কাঠের খাঁচার মতো নাটক, সেই সাথে টেলিফিল্মও পেয়েছি। তো সেই সব নাটক সম্পর্কে তো জানতে চাচ্ছি যে এত জনপ্রিয় হয়েছিল, এখনো কিন্তু সেসব নাটকের নাম আমাদের ভেতরে আছে, তো কেমন লাগে? হ্যাঁ, ওটা তো ভালো লাগে। যেমন এনটিভির, আমার নাটকের কাজ শুরুই এনটিভি থেকে, আচ্ছা আচ্ছা, যার কারণে সবসময় এনটিভির প্রতি একটা আলাদা সফট কর্নার আমার আছে। রমিজের আয়না বেসিক্যালি এটা শিহাব শাহিনের রচনা। উনি আমাকে ডেকে নিলেন, তখন আমি মাত্র স্ক্রিপ্ট রাইটিংয়ে পড়াশোনা শেষ করে এসেছি। উনি আমাকে ডেকে নিলেন ওনার সাথে স্ক্রিপ্ট লেখার জন্য। তো ওগুলো আসলে শিহাব শাহিনের সাথে, আমি আর শিহাব শাহিন দুজনে আমাদের একসাথে লেখা। প্রত্যেকটা মানে রমিজের আয়নার প্রতি আসলে ফিলিংসটা একেবারেই অন্যরকম। প্রথম নাটক তো আসলে রমিজের আয়নার, আমার মনে হয় যে রমিজের আয়নাটার কারণেই হয়তো আজকে আমি এই জায়গাটায় এসেছি, বা টেলিভিশন নাটকে সবাই আমার প্রতি ওই আস্থাটা রাখতে পারে। জি, তখনকার নাটক এখনকার নাটক অবশ্যই অনেক পার্থক্য দেখছেন, কি মনে হয় পার্থক্যটা কেমন? পার্থক্যটা আসলে এখন নাটক লেখার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে, যেমন ডিরেক্টর হয়তো বলে দেন যে আসলে 2 বা 3 অ্যাক্টর অ্যাক্ট্রেস নাটক লিখতে হবে, আচ্ছা, বেশি লোকেশন নেওয়া যাবে না, এই বিষয়গুলো চলে হয় কি প্রথম থেকে একটা বাইন্ডিংসের মধ্যে চলে যায়। প্রতি পদে পদে মনে হয় যে আসলে এই জিনিসটাকে ইমপ্লিমেন্টেশন করতে পারবে কি না, বা দেখা যায় অনেক সময় হয়তো আমরা একটা স্ক্রিপ্ট আমার কাছে হয়তো খুব ভালো লেগেছে, আমি তো খুব মানে স্যাটিসফাইড স্ক্রিপ্টটা লিখে, কিন্তু অনেকের পরে তখন মানে ঠিক অতটাই হতাশা চলে আসে যে আসলে ইমপ্লিমেন্টেশন কিছুই হয় না। আরও একটা জিনিস যেটা হয় যে, আগে যেমন আমি রিসেন্ট কিছু কথা বলি, একটা যেমন আমার ঈদের যে 7 পর্বের যে নাটকটা ছিল, 1 ঘন্টা, তো ওখানে 7 জন পারফর্মার ছিলেন। তো ওখানে যেমন তারিন ছিলেন, বন্যা মির্জা ছিলেন এবং নতুন ছেলেমেয়েরা ছিলেন। তো তারিন এবং বন্যা মির্জা ওনারা কিন্তু আমার সাথে স্ক্রিপ্ট নিয়ে অনেক কথা বলেছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সো দেখা যাচ্ছে যে নতুনরা অনেকেই কিন্তু ওরা আসলে বুঝতে চাচ্ছেন যে ক্যারেক্টারের যাই ঢুকতে চাওয়া। হ্যাঁ, বা এছাড়া যেমন দেখেন যেটা বন্যা মির্জা করেছেন, ওখানে মিমি আপারও করার কথা ছিল। মিমি আপাকে যখন মিমি আপা স্ক্রিপ্টটা পড়ে মনে হয়েছে উনি হয়তো স্ক্রিপ্ট তার জন্য উনি অ্যাপ্রোপ্রিয়েট না, ওনাকে হয়তো ক্যারেক্টারের সাথে যাবে না, উনি কিন্তু আমাকে খুব সুন্দর করে একটা মেইল করে জানিয়েছেন। ওটা আসলে ওনার দরকার নেই কিন্তু করা। হ্যাঁ, উনি যদি না লিখতেন, উনি ডিরেক্টরকে জানিয়ে দিয়েছেন বা প্রডিউসারকে জানিয়ে দিয়েছেন, আমাকে জানানোর কোনো দরকার ছিল না। উনি আমাকে খুব সুন্দর করে উনি কেন করতে পারছেন না সেই কারণগুলো উল্লেখ করে উনি আমাকে জানালেন। হ্যাঁ, মানে তার মানে এই না যে কাজের প্রতি যে রেসপেক্ট বা আপনার প্রতি রেসপেক্ট সেটা কিন্তু উনি দেখিয়েছেন। উনি দেখিয়েছেন, মানে আমার প্রতি রেসপেক্টের থেকে বড় কথা কি কাজের প্রতি যে রেসপেক্টটা। হ্যাঁ, এটা যেমন আরো মানে আমাদের এখনকার যে পারফর্মাররা, ওনারা আমি কয়েকদিন আগে দেখলাম যে একটা পত্রিকা একজন লিখছেন যে ওনার স্বপ্নের ক্যারেক্টার জন্য মনে হয় যে এখনই উনি নিউ ইয়র্কে গিয়ে নিউ ইয়র্ক ড্রামা স্কুলে ভর্তি হন। আমাদের তো আসলে নিউ ইয়র্ক ড্রামা স্কুলে যাওয়ার দরকার নেই, আমাদের তো এখানেই থিয়েটার অ্যাক্টিং স্কুল আছে, বা এখানে আমাদের অর্গানাইজেশনই তো আছে, আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, যেখানে আমরা যারা চিন্তা করি যে আমরা আসলে মিডিয়াতে কাজ করব, আমার মনে হয় যে মানে যদি এখন সময়টা কিন্তু স্পেশালাইজ একটা সময়, যে আমি যে কাজটাই করব আমি যদি সেটার উপরে একটু স্পেশালাইজ কোনো কোর্স করি বা
লেখাপড়া করি সেটা ভালো না? অবশ্যই। এবং জি, জি। সবচাইতে ভালো হচ্ছে লেখাপড়াটা। জি, জি। মানে আমি যেমন সম্পারেজ এবং সুবর্ণা মুস্তফা দুজনের একটা সাক্ষাৎকারে আমি দেখেছিলাম, দুজনকেই প্রশ্ন মানে ভিন্ন ভিন্ন সাক্ষাৎকার বা দুটার মধ্যে ডিস্টেন্স অনেক, জিজ্ঞেস করেছে যে ভালো অভিনয়ের জন্য কি কি দরকার। দরকার? হ্যাঁ। সুবর্ণা মুস্তফা 3 থেকে 4 বারই মানে বলেছিলেন যে পড়াশোনা করা, পড়াশোনা করা, পড়াশোনা করা। সেম সম্পারেজা। এবং এটা দেখবেন যে সবার মানে সব ক্ষেত্রেই নাটক লেখা বলেন, অভিনয় করা যেকোনো একটা বলেন, বিষয় নিয়ে যত বেশি স্টাডি করা হবে তত সেই জিনিসটা ভালো হবে। ভেতরে ঢোকা মানে যাবে। আপনি যে চরিত্রটা আপনি লিখছেন, যেটা আপনি বোঝাতে যাচ্ছেন, এখনকার তরুণ প্রজন্ম কি সেটা ঠিক মতো অত ডেলিভারি দিতে পারছে না? আচ্ছা। বেশিরভাগ ক্ষেত্রে ঠিক মতো ডেলিভারি দিতে পারছে না। কারণ আপনি দেখবেন যে একটা পারফর্মার যে ওর দেখবেন যে সব নাটকের সব ক্যারেক্টারগুলোই একরকম একই রকম থাকছে। জি, জি। এক একটা ক্যারেক্টারের যে আমি একটা ক্যারেক্টার যে যেমন আমাদের নাটক মানে আমরা পড়াশোনা করেছি, আমাদেরকে যখন এক একটা ক্যারেক্টার দেওয়া হয় আমাদের হুট করে জিজ্ঞেস করা হতো ওই ওর প্রিয় রং কি, আচ্ছা। ওই ক্যারেক্টারের। আসলে একটা ক্যারেক্টার যখন আমি অভিনয় করব তখন ওই ক্যারেক্টারটা পড়ে আমাকে জানতে হবে যে এই ক্যারেক্টারের প্রিয় রং কি, হ্যাঁ, ও কি খেতে এবং ভালোবাসে, ওই ক্যারেক্টার ভেতরে তো আমাকে যেতে হবে। জি। বিষয়টা কিন্তু এরকম না যে ওই ক্যারেক্টারটা আপনার মানে যে নাটক করছে তার প্রিয় রং কি, ক্যারেক্টারটার প্রিয় রং রং কি কি, সেটা জি। জানতে হবে। তো এখন তো অনেক ভালো নাটক কিন্তু হচ্ছে, আগে যেরকম অনেক হচ্ছে ভালো এখনো নাটক কিন্তু হচ্ছে। হচ্ছে। তবুও সাধারণত দর্শকরা সেই নাটকের মধ্যে যাচ্ছে না। দেখা যাচ্ছে সবাই কিন্তু হিন্দি সিরিয়ালের ভেতরেই ঢুকে যাচ্ছে, সবসময় Indian serial এর হিন্দি ভিতরে। সিরিয়ালই দেখছে। আমাদের নাটকগুলো কিন্তু দেখছে না তা না, দেখছে, কিন্তু যতটা হিন্দি সিরিয়াল দেখছে ততটা হয়তো নাটকগুলো দেখছে না। কেন, এটা একটা কি মনে বড় হয়? সমস্যা। এটা রিজনটা কি? এটা একটা হতে পারে যে এরকম আপনার যেমন আপনি সিরিয়ালগুলো দেখেন ওরা সপ্তাহে 5 দিন বা 5 দিন 6 দিন একটানা হচ্ছে, জি। একটানা হচ্ছে। হ্যাঁ। সো দর্শক ওখান থেকে ওটা হারিয়ে ফেলছে না। আমাদের এখানে হয় যে সপ্তাহে 1 দিন বা 2 দিন হচ্ছে, পুরো সপ্তাহে ভুলে যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, ভুলে যাচ্ছে, ওইটা একটা। আর একটা যে জিনিস যেমন ধরেন আমাদের হয়তো আমরা যখন নাটক লিখি, আমি মানে বেসিক্যালি যেটা ফিল করেছি সেখানে প্রডিউসার বলেন বা ডিরেক্টর বলেন হয়তো আমাদেরকে এভাবে বলছে যে আপনারা যখন লিখবেন মানে মেইন অ্যান্টিগনিস্ট ক্যারেক্টার যেটা মানে ভিলেন যে ক্যারেক্টারটা বলে যে বোঝা যাবে না কে ভিলেন, সবাইকে সন্দেহ করবে, শেষ পর্বে গিয়ে জানি রিভিল হয় ওই আসলে ভিলেন। হয় কি ওই শেষ পর্ব পর্যন্ত যেতে যেতে দর্শকের ধৈর্যটা থাকে না, জি। ধৈর্যটা হারিয়ে ফেলে। অথচ একটা বাংলা সিরিয়াল বা হিন্দি সিরিয়াল ইন্ডিয়ান যেটা ওইটাতে দেখবেন আপনি একটা নাটকের সবাই জানছে যে কে ভিলেন প্রথম থেকেই থাকছে, প্রথম জি। থেকেই জানছে, হ্যাঁ। যার বিরুদ্ধে ভিলেনটা তার সমস্ত অপপ্রচারগুলো প্রয়োগ করছে সে শুধু জানে না, সে ওকে ভালো জানে। ইভেন দর্শক সবসময় একটা উত্তেজনার ভিতর থাকে, কেন জানতে পারছে না, এই বুঝি জানতে পারলো, এই বুঝি জানতে পারলো। আসলে দর্শক ওই প্রতি মুহূর্তের উত্তেজনাটা চায়, দর্শককে আটকে ধরে রাখতে পারছে। হ্যাঁ, প্রতি মুহূর্তের উত্তেজনাটা চায়। আর একটাকে ওরা খুব সহজে রিলেট করতে পারে যে হয়তো একজন 5 দিন দেখলো না বা 10 দিন দেখলো না বা 15 দিন দেখলো না, 15 দিন পরে এসে আবার ঢুকে যেতে পারে। পাশাপাশি আপনি বাইরের বিভিন্ন অর্গানাইজেশনের সাথেও কাজ করেছেন, তো সেখানে কাজ করার অভিজ্ঞতা কি রকম? যেমন আমি কাজ করেছি বিবিসি মিডিয়া অ্যাকশনের, ওরা বাংলাদেশে ম্যাটারনাল হেলথের উপর একটা নাটক করেছিল। ওদের নাটক আসলে ওদের তো অনেক বাজেট অনেক বেশি, তো ওদের হয় কি যে আমরা ইচ্ছা মতো ওখানে আমাদের চিন্তার মানে স্বাধীনতা যেটা আর কি, একটা খোলা আকাশ ছিল আমাদের। যেমন একটা আমাদের এখানকার নাটক লিখতে হলে যেমন আমাদের চিন্তা কোথায় একটা 10 ফিট বাই 10 ফিট একটা ঘরকে মাথায় রাখতে হয়, ওখানে 10 ফিট বাই 10 ফিট ঘর ছিল না, ওটা ছিল পুরো আকাশ। তো আমরা অনেক রকম চিন্তা করেছি। ইভেন ওখানে আরো একটা বিষয় যে ওরা একটা সিরিয়ালের জন্য মাত্র 16 পর্ব একটা সিরিয়ালের জন্য ওরা আমাদেরকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন এক্সপার্ট এনে এত ট্রেনিং করিয়েছে, হ্যাঁ, বা ওই জিনিসটা খুব কাজে লেগেছে। আচ্ছা, তো যেহেতু বাজেটের বিষয়টা চলে আসলো, আর একটা জিনিস জানতে চাচ্ছি যে বাইরে বাংলাদেশের বাইরে সাধারণত আমরা দেখি যে একটা প্রোডাকশনের 10%ই আপনার স্ক্রিপ্ট রাইটারদের জন্য রাখা হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের দেশে এই যে পেমেন্টের যে বিষয়টা, স্ক্রিপ্ট রাইটারদের মানে মোড অফ পেমেন্ট, এটা আসলে কি রকম? আমাদের এটা খুব খারাপ। আচ্ছা, আমি খুব খারাপ অবশ্যই এটা বলা ঠিক কিনা, কারণ যেমন আমি নাটক করলাম, আমি যে 7 পর্বে নাটকটা করেছি ওটার পেমেন্টটা যেমন খুব ফেয়ার ছিল, মানে কিছুটা তো হয়তো আমাদেরকে আসলে কম্প্রোমাইজ করতেই হয়। ওই জায়গাটা কম্প্রোমাইজ করার পরেও যেটা ছিল যে মানে আমাকে যেমন অফার করেছে অ্যাডভান্স দেওয়ার জন্য, আমি নিজেই বলেছি আমি আসলে এখন একবার সবটা টাকাটা নিব। সো ওনারা খুব মানে ভেরি নাইসলি আমাকে পেমেন্ট করেছে, হয়তো 10% করেনি, কিন্তু
যার কারণে যেহেতু আমাদের সবাই ভালোভাবে পেমেন্ট করে না, তো যেমন এরকম হয়েছে যেন অনিয়ার হয়ে গেছে, আমি টাকাটা এখনো পাইনি, বা আমাকে হয়তো ডিরেক্টর বলছে প্রডিউসার আমাকে দেয়নি, প্রডিউসার কিন্তু আমাকে বলছে যে আমি টাকাটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো হয় কি আমাদের ডিরেক্টর বা প্রডিউসার ওনাদের পকেটে যখন টাকাটা চলে আসে চ্যানেল থেকে বলেন বা যেখান থেকে বলেন, তখন ওনারা মনে করে টাকাটা ওনার একারই। একটা নাটক, একটা টিম ওয়ার্ক, এটা ওনারা অনিয়ার হওয়ার পরে আর ভাবেন না, যেটা খুব খারাপ। আচ্ছা আচ্ছা, এটা তো আসলে একটা নাটক একটা স্ক্রিপ্টের উপরে দাঁড়ায়। অবশ্যই। হ্যাঁ, একটা নাটক একটা স্ক্রিপ্টের উপরে দাঁড়ায়। আমাদের দেশে আসলে স্ক্রিপ্ট রাইটাররা সবসময় খুব অবহেলিত ছিল, হ্যাঁ, এবং এখনও আছে। যদিও এই জিনিসটা আমরা দূর করার জন্য নাট্যকার সংঘ করেছি, জানি না আমাদের ইয়েটা কতদূর হ্যাঁ, তবু যাবে। কিন্তু স্ক্রিপ্ট রাইটারদের জন্যই তো আমাদের নাটক হচ্ছে, নাটকগুলো একটা, হচ্ছে, সেটাই। সেটাই। আচ্ছা, তো নাটক তো বেশ কিছু করা হয়েছে, ফিল্মের কোনো প্ল্যানিং কি আছে? হ্যাঁ, ফিল্মের যেমন আমি একটা আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধের উপরে একটা ফিল্মের স্ক্রিপ্ট এখন করছি। ওটা হ্যাঁ, আমাদের ওখানে কি যেমন মুক্তিযুদ্ধকে নিয়েই করা হবে? মুক্তিযুদ্ধ কেন্দ্রিক, আচ্ছা। মুক্তিযুদ্ধের সাথে আমরা বর্তমান সময়কে রিলেট করছি আর কি। হ্যাঁ, ওই স্ক্রিপ্টটাতে এখন স্ক্রিপ্টের কাজ চলছে, মানে যেমন আমাদের স্টোরি একটা মোটামুটি লক হয়েছে, এখন স্ক্রিপ্ট চলছে। আচ্ছা, তো এটা ওখানে তো আপনার প্রথম ফিল্ম হবে বলা যায়? হ্যাঁ, আচ্ছা। প্রথম বড় পর্দার জন্য বড় পর্দার জন্য। কারণ আমি টেলিফিল্ম তো লিখেছি। টেলিফিল্ম করেছেন। কথা বলতে অনেক ভালো লাগছিল। আজকে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। শুভ সন্ধ্যা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এনটিভির দর্শকদেরও অনেক ধন্যবাদ। আমাদের নাটক দেখবেন, বাংলাদেশের নাটক দেখবেন, আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের দর্শকদের রুচিটাই আসলে সবচেয়ে উন্নত রুচি বলে আমি বিশ্বাস করি, আর সেজন্যই দর্শকরা বাংলাদেশের নাটক দেখবেন, অবশ্যই এনটিভির নাটক দেখবেন, কারণ এনটিভি আমরা অনেক নাটক প্রচার করেছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ তলা, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা ১২১৫। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhasondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।